আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। তোমরা জানো যে বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন কোভিড-19 সংক্রমণ চলছে। আমাদের বাংলাদেশে এখন সমগ্র বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব বন্ধ আছে। কিন্তু তোমাদের লেখাপড়া যাতে ক্ষতি না হয় সেই জন্য সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। পাশাপাশি আমরা মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত সকল শিক্ষক মণ্ডলীরা আমাদের অত্র প্রতিষ্ঠানের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। সেই লাইভ পেজে তোমাদের জন্য আমরা ক্লাস নিচ্ছি। তোমরা সেই ক্লাসগুলো দেখবে, তাহলে এতে তোমরা উপকৃত হবে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য একটা গল্প প্রবাস বন্ধু, আমরা সেটি পড়ব। তাহলে চলো সবাই প্রবাস বন্ধু শিখব। সবাই পাঠ শিরোনামটি খাতা লিখে নাও। প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। তো প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। সৈয়দ মুস্তফা আলীর জন্ম 13 সেপ্টেম্বর 1904 সালে আসামের করিমগঞ্জে এবং তার মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায়। তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, তিনি হচ্ছেন রম্য সাহিত্যের নির্মাতা। এখন আসো রম্য সাহিত্য কি, অর্থাৎ যে সাহিত্যে খুবই মনে করো হাস্য, কৌতুক ইত্যাদি যেই সাহিত্যে বেশি থাকে সেটাই রম্য সাহিত্য। তো সৈয়দ মুস্তফা আলীর এটা একটা নিজস্ব বৈশিষ্ট্য, তিনি তার লেখায় দুটো জিনিসকে খুব বেশি প্রাধান্য দেন, যেটা খুবই আকর্ষণ করে। সেটা এক নম্বর হচ্ছে তার লেখাটা অনেক হাসি বা রহস্য থাকে, কৌতুক থাকে সেটার মধ্যে। আরেকটা হচ্ছে সেখানে খুবই খাবারের বর্ণনা থাকে। তো সৈয়দ মুস্তফা আলীর এই বৈশিষ্ট্যটার কারণেই তিনি বিখ্যাত। তো অনেকে এরকমও বলে যে সৈয়দ মুস্তফা আলী তিনি যদি মানে কারো মৃত্যুর সংবাদও লেখে বা কাউকে বলে, এমনভাবে সেটা লিখবে যে সেটা পড়লে তোমার না চাইতো, যদিও এটা ভীষণ একটা দুঃখের সংবাদ, না চাইতো সেটার মধ্যে তোমার হাসি চলে আসবে। এই জন্য তাকে বলা হয় কি, তিনি হচ্ছেন রম্য সাহিত্যের নির্মাতা। এছাড়া তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তার ভ্রমণ কাহিনী, যেটা বাংলা সাহিত্যে একটা বিশাল একটা ভ্রমণ কাহিনী, একটা দেশে বিদেশে একটা বই। তোমরা এই বইটা অবশ্যই যদি পারো অবসর সময় তোমরা এটা পড়ে নিবে। এছাড়া তার উপন্যাস আছে শবনম, প্রেমের উপন্যাস। এছাড়া চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, এরকম আরো অনেক বই তিনি লিখেছেন। তো এর মধ্যে এই যে দেশে বিদেশে দেখছো, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটা বলছি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা যেই গল্পটি পড়ব, প্রবাস বন্ধু, ঠিক আছে, গল্পটি ইতিমধ্যে তোমরা যারা রিডিং করেছো, তোমরা কিন্তু গল্পটি একটু তোমাদের কাছে ব্যতিক্রম লেগেছে, যে আসলে এটা কোথা থেকে শুরু, কোথায় শেষ, কি বোঝানো হচ্ছে সেটা কিছুই আমরা বুঝতে পারছি না। এটার কারণও স্পষ্ট। এটার কারণ হচ্ছে এই যে দেশে বিদেশে বইটি ওনার আছে, সেই বইটির মাঝখান থেকে কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে এনে, মনে করো মানে কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে এনে তোমার এই গল্প এখানে এই বইয়ের মধ্যে, নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এই দেশে বিদেশে বইয়ের কয়েকটি পৃষ্ঠাই হচ্ছে প্রবাস বন্ধু, অর্থাৎ সেখান থেকে কয়েকটা পৃষ্ঠা তুলে এনে এই গল্পটি তৈরি করা হয়েছে। এই কারণে মাঝখান থেকে গল্পটি কোথায় শুরু, কোথায় শেষ, কি বোঝানো হচ্ছে, এটা মানে আমাদের কাছে খুবই বোধগম্য হয় এই গল্পটা পড়ে। তো চিন্তা করো না, আজকে আমি আছি, এই গল্পটা আর বাইরেও একটা গল্প আছে, ভেতরে গল্প আছে, আসলে কি বোঝাতে চাচ্ছে লেখক সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা দেখব সৈয়দ মুস্তফা আলী তিনি কোথায় যান। তিনি আফগানিস্তানে যান। আফগানিস্তানে সেখানে তিনি চাকরিতে যান, অধ্যাপনা করতে যান একজন লেকচারার হিসেবে কৃষির জন্য। সেটা হচ্ছে, আমি তোমাকে বলছি, সেটা আমাদের বইয়ে দেয়া আছে যে কৃষি বিজ্ঞান কলেজ, আফগানিস্তানের কাবুল শহরে কৃষি বিজ্ঞান কলেজ আছে, সেখানকার লেকচারার হিসেবে তিনি সেখানে জয়েন করেন। তো যেহেতু সেখানে তিনি একটা প্রজেক্টের জন্য যান, তো তিনি 2-3 মাস থাকবেন। তো থাকার জন্য তিনি কি করেছেন, তিনি কাবুল, আফগানিস্তানের যেই
রাজধানী কাবুল, তার থেকে কিছু দূরে, অনেক কিছুই দূরে, প্রায় আড়াই মাইল দূরে, কাবুল শহর থেকে আড়াই মাইল দূরে খাজা মোল্লা নামে একটা গ্রাম আছে, সেখানে গ্রামে তিনি বাসা ভাড়া নেন। তো তিনি যে কৃষিবিজ্ঞান কলেজে যেখানে যে অধ্যাপনা করতে গেছেন, সেখানে তার সহযোগী যে আছেন, তার সিনিয়র যে আছেন, কোঅর্ডিনেটর আমরা যাকে বলি, তো তার সিনিয়র তিনি ছিলেন অধ্যক্ষ জিরার। এখানে দেখো এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন কে? অধ্যক্ষ জিরা। তিনি জাতে হচ্ছেন ফরাসি, জাতে ফরাসি। তো অধ্যক্ষ জিরা তিনি সৈয়দ মুস্তফা আলীকে হেল্প করার জন্য বলে যে আপনি যেহেতু এখানে উঠেছেন, তা আপনার কাজ করার জন্য বা আপনার রান্না বান্না করার জন্য আমি একজন লোককে দিয়ে দিই। তো এখানে পরে সে আব্দুর রহমান নামে একজন লোককে সে নিযুক্ত করে দেয়। তো আব্দুর রহমান লোকটার সাথে আর কি তার কাজকর্ম সাহায্যের জন্য লিখে দেয়। তো এই গল্পটা এখানেই আর কি আব্দুর রহমানের সাথে লেখকের পরবর্তীতে তার কাজকর্ম করার জন্য এখানে আব্দুর রহমানকে নিযুক্ত করে, আব্দুর রহমান তার কাজকর্ম করে দেয়। তো এটা নিয়ে আর কি গল্পটা শেষ করে দেয়। তো এখানে বলা যেতে পারে তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, আসলে এখানে কি বোঝানো হচ্ছে, মানে সাধারণ সেন্সে আমরা যদি এইভাবে এটা রিডিং করি আমরা কিন্তু বুঝতে পারছি না যে আসলে কি বোঝানো হচ্ছে। তো সেটাই আজকে আমি তোমাদের বুঝাই দিব। প্রথমে আমি আব্দুর রহমানকে নিয়ে কথা বলছি, যে আব্দুর রহমান যে লোকটা, সে আফগানিস্তানের লোক। তো আমরা জানি আফগানিস্তান ভৌগোলিকভাবে সেখানকার লোকেরা খুব লম্বা চওড়া হয়। তো এই আফগানিস্তানের যেই মানে লেখক বলেছিলেন যে আমি আফগানিস্তানের দুটি নর দানব দেখেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে আব্দুর রহমান। অর্থাৎ আব্দুর রহমানের উচ্চতা মানে এত লম্বা যে শেষে লেখক ফিতা দিয়ে মেপে দেখেছিলেন যে তার হাইট কত। তো দেখলেন যে তার হাইট প্রায় 6 ফুট 4 ইঞ্চি। তার হাইট হচ্ছে কি 6 ফুট 4 ইঞ্চি। এবং বলা হয় যে সে যখন হাসে, তার গালটা যখন প্রসারিত হয়, আমরা যখন হাসলে স্মাইল করলে আমাদের গাল প্রসারিত হয়, তখন বলে যে আফগানিস্তানের ওই আব্দুর রহমান যখন হাসে তখন মনে হচ্ছে যে একটা কলা, অর্থাৎ আমরা কলাটা তো ছিলে এভাবে খাই, কিন্তু ওর মনে হচ্ছে যে কলাটাকে এইভাবে রেখে যদি দিয়ে দেওয়া হয় সেটা পুরোটা ঢুকে যাবে, অর্থাৎ এত বড় চোয়াল, মাথাটা এত বড়। তারপর তার আরো দৈহিক বর্ণনা দেওয়া হয়েছে, তার হাতগুলোকে এক একটা, হাতের আঙ্গুলগুলোকে এক একটা বর্তমান কলার মতো তুলনা করেছে। এরপর আব্দুর রহমানের সাথে আর কি লেখকের বাড়িতে যায় আব্দুর রহমান, সেখানে তার কাজের জন্য নিযুক্ত করা হয়। তো এখান থেকে আসলে গল্পটা শুরু হয়। এখন আসলে এই গল্পটার মেইন পয়েন্ট কি, আসলে এখানে গল্পটা দ্বারা আমাদের লেখক কি আমাদেরকে ইন্ডিকেট করতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন। তো আমরা দেখবো এই যে আব্দুর রহমান যাকে লেখকের কাজের জন্য নিযুক্ত করা হয়, তো লেখক প্রথম দিনই তাকে যখন বলে সে বাজার করতে টাকা পয়সা দেয়, সে বাজার টাজার নিয়ে আসে, এমনকি হাঁড়ি পাতিল সব কিছু একটা মুঠে করে একটা বড় ভার নিয়ে আসে। তো লেখকের সাথে যখন দেখা হয়, লেখক তাকে বলে যে এই মুঠ তুমি একা বই আসছো কেন, তুমি আরেকজনকে সাথে নিতে, আরেকটা কুলি নিতে, তাকে সব একসাথে করে আনতো। তা আব্দুর রহমান বলে যে মুঠ আমি বইতে পারবো না সেটা আফগানিস্তানের কাবুলে কে বইবে, অর্থাৎ সে এতই শক্তিশালী। তারপর বলে যে তারপর ভাগাভাগি করে নিতাম। তখন সে ভাবছে যে এতটা তার মাথায় আসেনি। তো আব্দুর রহমান প্রথম দিন যখন, এই যে এখান থেকে আমাদের গল্পের মেইন জায়গায় আমরা ইন্টার করছি, আমাদের প্রথম টার্ন যেটা, প্রথম দিন যখন লেখকের জন্য খাবার তৈরি করা হয়েছে, তো প্রথম দিন যখন খাবার তৈরি করা না, লেখকের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছে, তো আব্দুর রহমান তখনই আর কি মাথা নিচু করেছিল। এটা হচ্ছে কি আব্দুর রহমানের বিনয়ী ভাব, বিনয়ী স্বভাব। অর্থাৎ আব্দুর রহমানকে বলেছিল কেউ একজন যে যারা তোমার সিনিয়র বা যারা তোমার গুরু বা মালিক, তাদের চোখে চোখ রেখে কখনো কথা বলতে নেই। তাই আব্দুর রহমান সবসময় তার মাথাটা কি করে রাখতো, নিচু করে রাখতো। তো মাথাটা নিচু করার কারণে লেখক তার এই যে নাকের নিচের যে অংশটি সেটা কখনো দেখতে পায়নি, কারণ সে সবসময় আব্দুর রহমান লেখকের সামনে এইভাবে মাথা নিচু করে রাখতো। তো এটা দ্বারা প্রথম যে জিনিসটা আমরা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে একজন কাজের লোকের বিনয়ী স্বভাব। যে অনেকে আছে না যে হ্যাঁ সে আমার মালিক, তো কি হচ্ছে, আমি কাজ করবো বিনিময়ে টাকা নেবো না, সেরকম না, সে কিন্তু বিনয়ী স্বভাবের লোক ছিলেন। এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট।
এরপর আমরা দেখব তার জন্য লেখকের জন্য খাবার তৈরি করা হয়। তো যদিও রোজার মাস, আমি যেটা আগেও বলেছিলাম যে সৈয়দ মুজতবা আলী তিনি খাবারের যে সকল বর্ণনা দেয়, আসলে ওই বর্ণনা শুনলে তুমি যদি অনেক খাবারের পেট ভরা থাকে তারপরও সেই বর্ণনা শুনলে তোমার জিভে পানি চলে আসবে। তো এখন তো রোজার মাস, আমাদের সংযমের মাস, আমরা রোজা রেখেছি, আমিও রেখেছি। তো এই রোজার সময় আসলে তার খাদ্যর যে বর্ণনা সেটা বলতে খুব কষ্টই হয়। ইফতারের আগে বললে সমস্যা ছিল না, কারণ কিছুক্ষণ পর ইফতার করে তখন বড় পেটে আরও খাওয়া যেত। তারপরে সামান্য একটু বলি, আসলে না বললেও আমি যে বলেছি সৈয়দ মুজতবা আলী খাদ্য বর্ণনাটা খুবই সুন্দর বা চমকপ্রদ, সেটা তোমরা বুঝবে কী করে। তো সেখানে বলা আছে যে খাসির মাংস, সেখানে 1 বাটি ঝোল, আলু, তারপরে আস্তা মুরগির রোস্ট, তারপরে তারপর মনে করো পুরো 1 ডিশ পোলাও, অর্থাৎ মানে খাবারের বাহারি খাবার, মানে রাজকীয় খুব দামি দামি খাবার। তো লেখক ছিলেন মাত্র একজন। তা আব্দুর রহমান প্রথম দিন কি করেছে, আব্দুর রহমান প্রথম দিন 6 জনের মতো খাবার টেবিলে পরিবেশন করেছে। তো লেখক যখন টেবিলে খেতে বসেছে, সে যখন দেখেছে যে 6 জনের খাবার পরিবেশন করেছে, তো সে কিছুটা অবাক হয়ে আব্দুর রহমানের দিকে তাকিয়েছে। তা আব্দুর রহমান হয়তো ভেবেছে যে সে যে খাবার পরিবেশন করেছে সেটা হয়তো লেখকের জন্য পর্যাপ্ত নয়। তখন সে লেখককে আশ্বস্ত করে বলল যে হুজুর, আরও খাবার আছে, মানে রান্নাঘরে আরও আছে, আপনি বললেই আমি নিয়ে আসবো। তো লেখক এখানে কিছুটা হতাশ হয়ে যায়। আসলে হতাশ হওয়ারই কথা, কারণ একজনের জন্য যদি রান্নার যদি একজনের উপযুক্ত রান্না যদি 3 জনের জন্য করা হয়, 3 জনের মতো করা হয়, তাহলে তো তাকে বকা দেওয়া যায়। কিন্তু কেউ যদি 6 জনের, একজনের যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য 6 জনের সমান রান্না করেও যদি বলে যে আরও আছে, মানে তাকে কি বলবে? তখন লেখক একটা চমকপ্রদ একটা কথা বলে যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। খুব হাস্যরসের কথা। যদি এটা হাস্যরসের কথা হইলো, এর বাইরে যে থিমটা, মানে গল্পের সেকেন্ড যে টুইস্টটা, সেটা হচ্ছে তোমার মনে রাখো দায়িত্ব সচেতনতা, সেটা হচ্ছে দায়িত্ববোধ। অর্থাৎ আব্দুর রহমান কিন্তু কাজের লোক ছিল, সে কিন্তু প্রথম থেকেই মেনে নিয়েছে যে না, এই উনি আমার মনিব, উনি আমার মালিক, উনাকে কিভাবে যাতে কোনো উনার আরাম আয়েসে যাতে খাবার দাবারে কোনো রকমের কষ্ট না হয়, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবো। এই জন্য সে প্রচুর খাবার রান্না করেছে যাতে তার মালিক অভুক্ত না থাকে, বা মালিকের সামান্য বিন্দুমাত্র পরিমাণ কি না থাকে, যত্নের যাতে অভাব না হয়। এবং সেটা আমরা পরবর্তীতেও দেখি যে খাবার শেষ করে এর পরবর্তীতে যে বারফি আঙ্গুর, যেটা আফগানিস্তানের খুবই মানে মশহুর, বা যেটাকে বলে খুবই বিখ্যাত আফগানিস্তানের, অর্থাৎ বরফের নিচে যে আঙ্গুরগুলো থাকে, মিষ্টি জাতীয় খাবার, ফালুদা, চা, আখরোট, একের পর এক খাবার সে মালিকের কাছে নিয়ে আসছে। অর্থাৎ মালিককে খাওয়ানোটা, মালিকের দেখভাল করাটা, এই দিক থেকে আব্দুর রহমান ছিল একজন কি দায়িত্ববোধ সম্পন্ন লোক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় টুইস্ট, অর্থাৎ একজন কাজের মানুষ কতটুকু দায়িত্ববান সেটা। এরপরে আমাদের গল্পের প্রায় আমরা শেষ দিকে চলে আসছি। এরপরে এরপর আব্দুর রহমান হঠাৎ করে বলে ওঠে যে হুজুর, আমার বাড়ি তো হচ্ছে পানশির, অর্থাৎ আফগানিস্তান থেকে দূরে, সেখানে পানশির নামে একটা জায়গা আছে, গ্রাম আছে, সেটা হচ্ছে আব্দুর রহমানের গ্রামের বাড়ি। তো আব্দুর রহমান তার গ্রামের বাড়ি বলে যে আপনি শীতকালে যদি কখনো সময় পান তাহলে আপনি পানশিরে যাবেন। তো এটা বলে সে তার চোখে মুখে পানশিরে সেই গ্রামের সেই স্মৃতিটা ফুটে ওঠে। অর্থাৎ সে যে তার পরিবারকে মিস করছে, সে যে তার গ্রামে পরিবারকে রেখে এসেছে, সেটা তার চোখের মধ্যে দেখা যায়। সে বলে যে পানশিরে আপনি যাবেন, পানশির সেখানে গেলে আস্ত একটা উট বা দুম্বা যদি আপনাকে আমি রান্না করে দিই, সেটা খেয়েও বলবেন যে আমার আরও ক্ষুধা লেগেছে। সেখানকার আবহাওয়াটা এতই ভালো, এবং বরফ পড়া শেষে যখন রোদ উঠে, তখন সেই আবহাওয়ার মধ্যে যখন আপনি শ্বাস নেবেন, এক একটা শ্বাস নেবেন এত পিওর অক্সিজেন বা এত পিওর বাতাস, যে এক একটা শ্বাস নেবেন 100টা করে আপনার ভিতরে যত রোগবালাই আছে, বিমারি, অসুখ, সব কিছু দূর হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা 3 নম্বরে দেখলাম যে 3 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপন জন মনে কর। অর্থাৎ আব্দুর রহমান একটা মানুষ, যে তুমি তোমার সবচেয়ে ভালো লাগার জিনিস কাকে দেখাবা, বা কাকে তুমি তার সাথে শেয়ার করবা, কাকে নিয়ে যাবা, নিশ্চয়ই যাকে তুমি পছন্দ করো, ভালো করো। তো লেখকের সাথে আব্দুর রহমানের পরিচয় কিন্তু বেশি দিন হয়নি, 2-1 দিন।
কিন্তু এর ভিতরে আব্দুর রহমান তাকে তার আপনজনের পর্যায়ে নিয়ে গেছে, যেটা একটা বন্ধু বন্ধুর জন্য করতে পারে, ঠিক না? সে তার গ্রামের বাড়িতে তাকে ইনভাইট করেছে যে আপনি আমার গ্রামের বাড়িতে আসবেন, আমরা আপনার আপ্যায়ন করবো, ইয়ে করবো। অর্থাৎ সে কতটা পরিমাণে আন্তরিক, সে এমন না যে কি হয়েছে আমি তার জন্য তার হয়ে কাজ করি, সে আমাকে টাকা দিবে আমি আমার কাজ করবো বাস শেষ, তাকে নিয়ে তো এত কিছু ভাবার বা এত কিছু চিন্তার তো আমার কিছু না। কিন্তু সেটা না, সে কিন্তু লেখককে কি করেছে, আপন করে নিয়েছে। তাহলে এই যে আমরা তিনটা টপিক দেখলাম, প্রথমেই দেখলাম সে মাথা নিচু করে তার বিনয়ী ভাবটা প্রকাশ করেছে, পরে তার দায়িত্ববোধ অধিক রান্না খাবার করে, এবং পরবর্তীতে লেখককে সে কি করেছে, আপ্যায়ন, লেখককে তার গ্রামে নিমন্ত্রণ করেছে, যার কারণে তার আপনজন মনে করেছে। তখন এই তিনটা দ্বারাই কিন্তু আমরা গল্পটার নামকরণ বুঝতে পারি যে প্রবাস বন্ধু। প্রবাস মানে বিদেশ, বিদেশের বন্ধু। যে লেখকের কাছে মনে হয়েছে যে এরকম যে কাজ, অর্থাৎ লেখক মনে করছে যে আব্দুর রহমান তো আমার কাজের লোক ছিল, কিন্তু একটা কাজের লোকের স্বভাবে তো এরকম বৈশিষ্ট্যগুলো থাকার কথা না। তো আব্দুর রহমানের স্বভাবে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলোর কারণে লেখকের মনে হয়েছে যে আব্দুর রহমান আমার কোনো কাজের লোক নয়, সে যেন বিদেশে আমার একজন বন্ধু, কারণ একজন বন্ধুই বন্ধুর জন্য এরকম করতে পারে। তাহলে মানে লেখক বাধ্য হয়েছেন যে আব্দুর রহমানের সাথে তার স্বভাবের কারণে আব্দুর রহমানকে কি করতে, বন্ধু ভাবতে, যার কারণে লেখক এখানে কি করেছেন, গল্পটির নামকরণ দিয়েছেন প্রবাস বন্ধু। অর্থাৎ তার কাছে আব্দুর রহমান কাজের লোক নয়, এই দুই একদিনের পরিচয়ে আব্দুর রহমান তার আচার ব্যবহার দ্বারা লেখকের সাথে এমন সম্পর্ক গড়ে তুলেছে যে লেখকের কাছে মনে হয়েছে যে আব্দুর রহমান তার বন্ধু, তাই তিনি বলেছেন কি গল্পটির নাম হচ্ছে প্রবাস বন্ধু। তো এখান থেকে তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে, মনে করো কোনো নিম্ন শ্রেণী পেশার মানুষের দায়িত্ববোধ। আসলে গল্পটার মূল ভাবটা কি, গল্পটার মূল ভাবটা হচ্ছে এখানে একটা যে আব্দুর রহমান বা কাজের লোকের মানবিক বোধ, মানবিকতা, তার কি হচ্ছে মানবিকতা। অর্থাৎ আব্দুর রহমান কাজের লোক হয়েও সে কিন্তু তার মানবিকতার কারণে লেখকের কি হয়ে গেছে, বন্ধু হয়ে যেতে পেরেছে। তো এখানে গল্পে এইটাই হচ্ছে মূল কথা। তো গল্প থেকে তোমাদের সৃজনশীল এইভাবে আসতে পারে যে কোনো একটা নিম্ন শ্রেণী পেশার মানুষের মানবিকতার একটা উদাহরণ দিয়ে এরপর বলবে ওই লোকটির সাথে আব্দুর রহমানের কি সাদৃশ্য আছে বা মিল আছে সেটি বের করো। তো এই ছিল আমাদের প্রবাস বন্ধু গল্পটি। আসলে এই গল্পটি এতটা ইম্পর্টেন্ট নয়, আর তারপরও যেটা আমাদের পাঠ্য আছে আমাদের তো অবশ্যই শিখতে হবে। এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা এটা শিখতে পারবে। তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যার সমাধান করতে পারি। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।